দেখুন, ডাক্তাররা কর্মবিরতি করতে পারে না। এটা আমাদের আইন আছে যে তারা এটা করতে পারেন না। এই ধরনের কথাবার্তার কোনো মানেই নেই। মানে বিজেপির তাদের কোনো মানুষের কাছে নিয়ে যাওয়ার মতো কোনো কিছু বক্তব্যই নেই। জুনিয়র ডক্টর এবং সিনিয়র ডক্টররা সে সময় সেখানে উপস্থিত ছিলেন না। তারা ওয়ার্কিং আওয়ার্সে তারা প্রাইভেট নার্সিংহোমে গিয়ে তারা অপারেশন করছেন। আর জুনিয়র ডাক্তাররা যারা এটা করার জন্য যারা এলিজিবলই নন, যারা সিনিয়র ডক্টরের অ্যাবসেন্সে তারা অপারেশন করার জন্য এলিজিবল নন, তারা করছেন। যারা মুখ্যমন্ত্রীকে অত্যন্ত কদর্য ভাষায় যারা আক্রমণ করেছে, তারা অন্তত তৃণমূলের প্রোগ্রামে ডাক পাওয়ার যোগ্য নন বলে এটা আমরা মনে করি। শুধুমাত্র তারা রাজ্য সরকারের বিরোধিতা করেছিলেন বলে এবং দিনের পর দিন তারা কর্মবিরতি করেছিলেন বলে, দিনের পর দিন তারা আন্দোলন করেছেন বলে, তার জন্য তারা যে কোনো যা কিছু অপরাধ করবে সেটাকে কিছু করা যাবে না, এটা তো কোনো কথা হলো না। হ্যাঁ, তাদের একমাত্র দাবি হচ্ছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই এবং তারা কোনোদিনও কোনো ভুল করতে পারেন না। কোনো ডাক্তার, কোনো জুনিয়র ডাক্তার কোনো ভুল করতে পারেন না। তারা সবাই সাধু সন্ত, তারা কোনো কাজ করবেন না, দিনের পর দিন তারা কর্মবিরতি করবেন, এই হচ্ছে তাদের দাবি। দাদা, আমরা দেখেছিলাম মেদিনীপুর মেডিকেল কলেজে যেখানে প্রসূতি মৃত্যুর ঘটনা এবং প্রসূতিরা যারা অসুস্থ হয়ে আছেন এখনও, সেই বিষয় নিয়ে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়ায় এবং তারপরে সিআইডি তদন্তের যে আমরা জানি তদন্ত এখনও পর্যন্ত চলছে এবং মুখ্যমন্ত্রীও এই বিষয় নিয়ে তিনি বক্তব্য রেখেছেন। গতকালই তিনি 12 জন চিকিৎসককে ইতিমধ্যে সাসপেন্ড করেছেন এবং যার পরিপ্রেক্ষিতে আমরা আজকে সকালে দেখলাম যে গতকাল রাতেই মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডক্টররা তারা পূর্ণভাবে যে কর্মবিরতি, সেই কর্মবিরতির ডাক দিয়েছিল, কিন্তু ঘটনাচক্রে আজকে সকালে যেমনটা জানা যাচ্ছে যে পূর্ণ ঘোষণা সত্ত্বেও পূর্ণ কর্মবিরতি থেকে তারা সরে এলেন। এটা নিয়ে কি? দেখুন, ডাক্তাররা কর্মবিরতি করতে পারে না। এটা আমাদের আইন আছে যে তারা এটা করতে পারেন না। তাদের এগেনস্টে মুখ্যমন্ত্রী কেন অ্যাকশন নিয়েছে? কারণ সেখানে ল্যাপস হয়েছে এবং সেই ল্যাপসটার জন্য ডাক্তাররা দায়ী। জুনিয়র ডক্টর এবং সিনিয়র ডক্টররা সে সময় সেখানে উপস্থিত ছিলেন না। তারা ওয়ার্কিং আওয়ার্সে তারা প্রাইভেট নার্সিংহোমে গিয়ে তারা অপারেশন করছেন। আর জুনিয়র ডাক্তাররা যারা এটা করার জন্য যারা এলিজিবলই নন, যারা সিনিয়র ডক্টরের অ্যাবসেন্সে তারা অপারেশন করার জন্য এলিজিবল নন, তারা করছেন। তারপরে যে স্যালাইনের যেই গল্পটা আসছে, এইগুলো কি তারা কিছুই জানতেন না? তাদের কি কোনো কিছুই জানা নেই? তারা সবটাই অজ্ঞাতভাবে তারা একজন মানুষের তারা চিকিৎসা করতে লেগে যাচ্ছেন। তো এই জিনিসগুলো যে ল্যাবসগুলো হয়েছে সেখানে তো একটা কারেক্টিভ মেজার্স নিতে হবে। তো সেখানে যারা আপাতভাবে যারা দোষী তাদেরকে আপাতত সাসপেন্ড করা হয়েছে পেন্ডিং সিআইডি ইনভেস্টিগেশন। মুখ্যমন্ত্রী খুব ক্লিয়ারলি বলেছে, সাসপেনশন করা মানে তো তাদের লাইসেন্স ক্যান্সেল হয়ে গেল এরকমটা নয়। তারা যদি দোষী সাব্যস্ত হন তো তাহলে অ্যাকশন হবে। আর সিআইডি এটা যদি কোনো একটা ক্রিমিনাল নেগলিজেন্স হয় তো তাহলে ল উইল টেক ইটস ওন কোর্স। আমরা দেখলাম এই বিষয় নিয়ে গতকালই জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে একটি ধিক্কার মিছিল করা হলো রাজ্যের তরফে এবং শুধুমাত্র এই বিষয় না, তার পাশাপাশি তারা এটাও দাবি করছেন যে জুনিয়র ডক্টরের যে আন্দোলনে অন্যতম মুখ রয়েছেন আশফাকুল্লাহ নাইয়া, তার বিরুদ্ধে যে শোকজ করা হয়েছে এবং পাশাপাশি তার বাড়িতে কেন পুলিশ পাঠিয়েছিল গতকাল, সেই বিষয় নিয়েও একটা ধিক্কার মিছিল হয়েছে। দেখুন, তিনি যদি তার ডেজিগনেশনে এমন কিছু লেখেন যেই ডিগ্রিটা তিনি অ্যাচিভ করেননি, তো তাহলে এটা খুব স্বাভাবিকভাবেই সেখানে একটা প্রক্রিয়া চলবে, সেখানে একটা আইনি প্রক্রিয়া চলবে, সেটাই হয়েছে। শুধুমাত্র তারা রাজ্য সরকারের বিরোধিতা করেছিলেন বলে এবং দিনের পর দিন তারা কর্মবিরতি করেছিলেন বলে, দিনের পর দিন তারা আন্দোলন করেছেন বলে, তার জন্য তারা যে কোনো যা কিছু অপরাধ করবে সেটাকে কিছু করা যাবে না, এটা তো কোনো কথা হলো না। তো ডক্টর আশফাকুল্লাহ নাইয়া তিনি যেটা দাবি করেছেন, তার যেটা ডিগ্রি, সেই ডিগ্রিটা তিনি এখন পারসিউ করছেন, তো তিনি সেটা লিখতে পারেন না। ধরেন আজকে আমি পিএইচডি পারসিউ করছি, আমি আমার নামের আগে থেকেই আমি পিএইচডি লিখে দিতে পারি? এটা পারি না। তো সেই জিনিসটা তিনি যদি করে থাকেন এবং ডাক্তারির মতন একটা পেশায় যেখানে তার ডিগ্রি দেখে মানুষ কিন্তু অনেক ডাক্তারের কাছে যায়, সে এটা স্পেশালাইজড ভেবে তার কাছে যায়, তো সেটা যদি তিনি তার আগে থেকে দাবি করেন যে তিনি সেই সাবজেক্টের ওপর স্পেশালাইজ, তো তার মানে তিনি মানুষকে বিভ্রান্ত করছেন, তো সেক্ষেত্রে তো আইনি পদক্ষেপ হবেই।
কিন্তু জুনিয়র ডক্টর ফ্রন্ট তো তার বিরোধিতা করছে। গতকালই আমরা ধিক্কার মিছিল দেখলাম রাজ্য সরকারের উদ্দেশ্যে তাদের। এই 12 জন ডক্টরকে সাসপেন্ড থেকে আশফাকুল্লাহ নেয়ার বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে, তার বাড়িতে কেন পুলিশ পাঠানো হয়েছে, এটা একটা বড় প্রশ্ন তাদের কাছে। হ্যাঁ, তাদের একমাত্র দাবি হচ্ছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, এবং তারা কোনোদিনও কোনো ভুল করতে পারেন না। কোনো ডাক্তার, কোনো জুনিয়র ডাক্তার কোনো ভুল করতে পারেন, তারা সবাই সাধু সন্ত, তারা কোনো কাজ করবেন না, দিনের পর দিন তারা কর্মবিরতি করবেন, এই হচ্ছে তাদের দাবি। তা এই ধরনের বোকা বোকা যারা কথা বলে তাদের কোনো মানে নেই। আর জুনিয়র্স ডক্টর ফ্রন্ট, এইটা তো মানে কি বলবো, এটা তো জুনিয়র লেফট ফ্রন্ট, জুনিয়র বাম ফ্রন্ট, এটা এদের কথার আর কি যুক্তি আছে? এরা এই জিনিসগুলো বলবে, কিন্তু আমি মনে করি আইনের পথে চলবে। যেটা ঘটেছে সেটা অন্যায়। প্রচুর জুনিয়র ডক্টররা আছে, তারা প্রচুর কাজ করে, তাদেরকে এরা রিপ্রেজেন্ট করে না, এরা রিপ্রেজেন্ট করে একটা সিলেক্টিভ একটা ফোর্সকে, যারা রাজ্য সরকারের বিরোধিতা করতে চায়, তারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চায়। এই হচ্ছে তাদের 1 পয়েন্ট এজেন্ডা। একটু অন্য প্রসঙ্গে যাব। গতকাল যেমন একদিকে এই প্রসঙ্গ চলছিল, আমরা জানি যে একটা বড় বিষয় এখন এই মুহূর্তে মেদিনীপুর মেডিকেল কলেজে কি কারণে ঘটনাটি ঘটেছে, সেটি সিলাইন বিভ্রান্ত নাকি হিউম্যান এরার। কিন্তু তার পাশাপাশি গতকালই আমরা দেখলাম কেএমসিতে একটি বিষয়, সেখানে 50 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষ, আমরা 109 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, অর্থাৎ সেখানকার যে তৃণমূল কাউন্সিলর রয়েছেন অনন্যা ব্যানার্জি, তার বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ এনেছেন। কারণ তার আগের দিনই বাঘা যতীনে যে মেয়র, তিনি দাবি করেছিলেন যে কোনো কাউন্সিলরের সঙ্গে বেআইনি নির্মাণ যুক্ত নেই, বেআইনি নির্মাণ কোনোভাবে তার সংস্পর্শে থেকে হয়নি। কিন্তু দেখা যাচ্ছে যে সজল ঘোষ দাবি করছেন অনন্যা ব্যানার্জি তিনি বেআইনি নির্মাণ করেছেন, এবং কোনো রকম কোনো আইন না মেনে তিনি 5 তলাও করেছেন। তো তিনি তো 3 বছর ধরে তিনি কাউন্সিলর আছে, আজকে এসে কথাটা বলছেন কেন? অনন্যা ব্যানার্জির বাড়িটাও তো দীর্ঘদিন আগে হয়েছে, তো আজকে এসে কথাগুলো বলছেন কেন? আর এই উত্তরটা আমার মনে হয় সবচেয়ে ভালো দিতে পারবে আমাদের কেএমসিতে কেউ যেতেই পারে, সেখানে ডকুমেন্ট দেখে নিলেই হয় যে কেএমসির তার মানে অ্যাপ্রুভাল দেওয়া আছে কি দেওয়া নেই। এবং সংশ্লিষ্ট কাউন্সিলর অনন্যাদি তিনি এই জিনিসটা নিজে এক্সপ্লেন করেছেন যে প্রথমে একটা ইলিগ্যালিটির কথা বলা হয়েছিল, কেএমসির পক্ষ থেকেই বলা হয়েছিল, পরবর্তীকালে কেএমসি সেটার ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে। তো আজকের দিনে বাড়িটা লিগাল। তো যদি ব্যাপারটা এবার লিগ্যালিটি এবং ইলিগ্যালিটি এটা তো সজল ঘোষ ঠিক করবে না, না এটা তো ইঞ্জিনিয়াররা ঠিক করবে, এটা তো ডিপার্টমেন্ট ঠিক করবে, এটা তো কেএমসি ঠিক করবে। তা তাদের যদি কোনো বক্তব্য থাকে তাহলে আমি সজলবাবুকে বলবো টিভিতে বসে এই ধরনের কথাগুলো না বলে আপনি কোর্টে যান, কোর্টে আপনি অনন্যাদিকে পার্টি করে আপনি একটা কেস ফাইল করুন, তাহলেই মিটে যায়। অনন্যা ব্যানার্জি বলছেন যে তিনি যেহেতু তৃণমূল কাউন্সিলর অর্থাৎ শাসক দলের কাউন্সিলর, তার জন্য তাকে জেনে বুঝে টার্গেট করছেন সজল ঘোষ। এই তো বটেই, এটা তো মানে প্রথম থেকেই ব্যাপার, যেটা বাড়ি ভেঙে পড়ছে এই হচ্ছে সবেতেই দোষারোপ করা হচ্ছে শাসক দলের কাউন্সিলরদের। এটা তো হতে পারে না। দীর্ঘদিন ধরে 34 বছর ধরে বামফ্রন্টের শাসন চলেছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন রকমের ইলিগ্যালিটি আমরা জানি, সেগুলো মানুষ তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আজকে তৃণমূল কংগ্রেস এসছে, নিশ্চয়ই আমাদেরও একটা মানে পুরো ব্যাপারটা একটা দেখার একটা দায়িত্ব আমাদের উপর বর্তায়। কিন্তু যেই বিল্ডিংগুলো এগুলো হয়েই রয়েছে, এগুলোকে ওই রকমভাবে আপনি মানে কি বলবো, তুড়ি মেরে এই জিনিসগুলোকে ঠিক করে দেওয়া যেতে পারে না। তো আমি মনে করি সমস্ত বিল্ডিং এগুলোর একটা করে হেলথ চেক আপ হওয়া উচিত, তার লিগ্যালিটি, তার যেই স্টেটাস কেএমসিতে তার যে স্টেটাস, সেটাকে একটু বিচার করা নিশ্চয়ই উচিত। কিন্তু এই যে এই ধরনের মানে এখন পার্সোনালি মানুষকে অ্যাটাক করা হচ্ছে, মানুষের ঘরবাড়ি নিয়ে কথা বলা হচ্ছে, এগুলো শোভা পায় না। কিন্তু বিজেপির থেকে আমরা এর থেকে বেটার কিছু আশাও করি না। আচ্ছা দাদা, এই বাঘা যতীনে যে ঘটনাটি ঘটলো, 4 তলা বাড়ি হেলে যাওয়ার ঘটনা, সেখানে কিন্তু সাধারণত অনেক মানুষেরই যে বক্তব্য যে আমরা গার্ডেন রিচে যে ঘটনা দেখেছিলাম তারপরেও কেএমসি অর্থাৎ পৌরসভার হুঁশ ফেরেনি, তার জন্য আবার একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। দেখুন, একটা বাড়ি হেলে পড়েছে, এবার এখন সমস্ত বাড়ি গিয়ে কেএমসি ভেঙে দেবে? কলকাতায় যেই বাড়িগুলো হয়েছে, বাম আমল থেকে যে বাড়িগুলো হয়ে রয়েছে, সেগুলো গিয়ে কেএমসি এখন ভেঙে দেবে? এটা কোনো কাজের কথা হলো? তো যেখানে প্রপার কাগজপত্র নেই বা যেখানে বাড়ি হওয়া উচিত নয়, সেখানে ধরুন কোথাও জলা জমি আছে, মানে সেখানে যদি ভিত ঠিকঠাক না থাকে, এগুলো তো অনেক, এখানে তো একটা ইঞ্জিনিয়ারিংয়ের একটা প্যারামিটার রয়েছে। সেই জিনিসগুলো যদি না মেনে বাড়ি যদি উঠে গিয়ে থাকে, তো তাহলে এটা একটা মানুষের সাথে একটা ডায়ালগের প্রসেস, সেটা আমার মনে হয় লোকাল কাউন্সিলররা তাদের দায়িত্ব নিশ্চয়ই বর্তায় যে তারা
দেখুন বিষয়গুলো। সজলবাবুর উচিত তার নিজের ওয়ার্ডে গিয়ে দেখা যে কোথাও এরকম কোনো বাড়ি আছে কি না, মানুষজনকে সতর্ক করা। সেইটা না করে তিনি যেটা করছেন, তিনি মানুষকে আরও বেশি একটা ভয়ের মধ্যে নিয়ে যাচ্ছেন। এবং এরকম মানে কলকাতার সব বাড়ি যেন মানে ইল্লিগাল, এটা তো হতে পারে না। গোটা শহরটাকে কালকে ভেঙে দিই, এটা তো হতে পারে না। তিনি বলছেন যে শহরে ফুল টাইম মেয়রের দরকার। না, অবশ্যই ফিরহাদ হাকিম ফুল টাইম মেয়র, তিনি একজন ইলেক্টেড কাউন্সিলর। তারপরে কাউন্সিলররা তাকে তাদের নেতা সিলেক্ট করে তাকে মেয়র করেছেন। অবশ্যই তিনি একই সাথে রাজ্যের দুটি দপ্তরের মন্ত্রী, কিন্তু সেটা একটা আলাদা সেট আপে। তো অবশ্যই তিনি ফুল টাইম মেয়র, এইটা নিয়ে কোনো কথাই হতে পারে না। কিন্তু ফুল টাইম মেয়র তো দাবি করছেন সজল, তিনি তো বলছেন যে মেয়র আছেন তিনি ফুল টাইম নন। না, ওনার এই কথাটার কোনো মানে নেই। তো তাইলে আমি ওনাকেও তো পার্ট টাইম আমি কাউন্সিলর বলতে পারি। তিনি তো বিজেপি স্পোক্স পারসন। সারাক্ষণ যদি উনি টিভিতে বসে এই ধরনের ভুলভাল কথা বলেন, তো তাইলে ওনার ওয়ার্ডের কাজগুলো কখন করেন উনি? এই ধরনের কথাবার্তার কোনো মানেই নেই। মানে বিজেপির তাদের কোনো মানুষের কাছে নিয়ে যাওয়ার মতো কোনো কিছু বক্তব্যই নেই। মানুষকে যে একটা সার্ভিস প্রোভাইড করার মেন্টালিটিটা বিজেপির নেই। তাই জন্য তারা যখন মানে পান থেকে চুন খসলে তারা এখন তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করবে। সামনেই 26শে নির্বাচন, কোথাও কি নির্বাচন সামনে এগিয়ে আসছে বলে এই ধরনের আক্রমণ হচ্ছে মনে করেন? অবশ্যই, তাদের তো শুধু নির্বাচন না, তাদের সারা বছর ধরে এটাই কাজ। কালকেই শুভেন্দু অধিকারী বলেছেন মুখ্যমন্ত্রীকে জেলে ভরতে হবে ওই স্যালাইন কাণ্ডে। মানে এই ধরনের কথাবার্তা। কিন্তু তিনি বলবেন না যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক তারা কি করছিল, তারা কেন এই অ্যাডভাইজারিগুলো আগে থেকে দেয়নি। তো মানে স্বাস্থ্যমন্ত্রীর কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কোনো দায় নেই এক্ষেত্রে। তো এই ধরনের কথাবার্তাগুলো বিজেপির থেকে এক্সপেক্টেড। তারা জানে মানুষ তাদেরকে আবারও প্রত্যাখ্যান করবে। আগের বার তারা 18টা সিট পেয়েছিল, এবার কমে এসে 12টা পেয়েছে। এরপরের বার মানে বিধানসভায় তারা 30টা আসন পায় কিনা সন্দেহ। শুভেন্দু অধিকারীর বিরোধী দলনেতার মানে পদটা থাকে কিনা সেটাই সন্দেহ। দাদা, আমরা জানি আগামীকাল অর্থাৎ 18ই জানুয়ারি রায়দানের ডেট রয়েছে। রায়দান যে আন্দোলন আমরা দেখেছিলাম একদম 9ই আগস্টের পর থেকে প্রত্যেক রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন কর্মের বা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত প্রত্যেকেই পথে নেমেছিলেন। এবং আগামীকালের রায়দানের দিকে প্রত্যেকেরই নজর রয়েছে যে কি রায়দান হতে চলেছে। আপনার যেহেতু শাসক দলের সঙ্গে যুক্ত, আপনাদেরকেও অনেক কুৎসা শুনতে হয়েছে, বহু মানুষের সেটা ক্ষোভে হোক বা ভাবাবেগে হোক অনেক কিছু শুনতে হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে আগামীকালের রায়দান নিয়ে আপনাদের কি বক্তব্য? দেখুন, কালকের রায়দানে মোটামুটি একটা স্পষ্ট হয়ে যাবে। কারণ আমরা তো জানি রায়টা কি আসবে। রায়টা তো একটা যেই ইনভেস্টিগেশন হয়েছে তার বেসিসেই তো মহামান্য আদালত তারা তো রায়দান করবেন। তো ইনভেস্টিগেশনের যেটা এখন অবধি যা এসেছে, যা স্টেটাস, সেখানে আমরা বুঝতে পারছি যে সঞ্জয় রায়, যাকে রাজ্য সরকারের রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ যাকে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছিল, সে একমাত্র দোষী। এবং কোনো আলাদাভাবে কোনো গ্যাংরেপের কোনো প্রমাণ তাদের কাছে উঠে আসেনি। এটাই মানে রাজ্য সরকার যা করেছিল প্রথম 7 দিনের মধ্যে, সেই জিনিসটাই কিন্তু সিবিআই আপহোল্ড করেছে এবং পুরো ইনভেস্টিগেশনটা সিবিআই করেছে। তার ভিত্তিতে মহামান্য আদালত তারা রায়দান করবে। তারা মেনলি তারা ঠিক করবে যে সঞ্জয় রায়ের কী মানে তার কি পরিণতি হতে চলেছে, তার সাজাদানটা তারা করবে। এবং সেই সাজাদানে আমরা তো অবশ্যই চাই, মানে তৃণমূল কংগ্রেস তো পথে নেমেছিল যে সঞ্জয় রায়ের ফাঁসি চাই। তা আমাদের একই বক্তব্য। আমাদের রাজ্য সরকারের তরফ থেকে বিল আনা হয়েছে, অপরাজিতা বিল আনা হয়েছে, আপনারা জানেন। সেই বিল যদিও এখনও সাইন হয়নি, কিন্তু বর্তমান যা ল আছে সেখানেও এটাকে একটা রেয়ারেস্ট অফ রেয়ার কেস হিসেবে আদালত বিচার করুক, এটা আমরা চাই। এবং তাকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া হোক, এটাই আমরা চাইব। একটা শেষ প্রশ্ন করব। ইতিমধ্যে আমরা জানি যে তৃণমূল কংগ্রেসে নবীন প্রবীণ দ্বন্দ্ব একটা স্টেটমেন্ট হয়ে গেছে যে প্রত্যেকটি ক্ষেত্রে এই প্রশ্নটা উঠে আসছে। এবং ইতিমধ্যে যে প্রশ্নটা আরও জোরালো হয়েছে, এবার কি অভিষেক ব্যানার্জি ভার্সেস কুণাল ঘোষ? কারণ আমরা দেখলাম যে অভিষেক ব্যানার্জি তিনি নিজেই বলছেন মমতা ব্যানার্জি নিজে কখনো ভেঙে দাও, গুড়িয়ে দাও, সরিয়ে দাও, হাঁটিয়ে দাও নীতির পক্ষে নন। যারা আজ এসব বলছেন একসময় আক্রমণ করলেও মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে দলে ফিরিয়ে এনেছেন। তিনি কি কোথাও সারদা কাণ্ডের সময় কুণাল ঘোষের যে ভূমিকা ছিল দলের প্রতি, সেই ভূমিকা নিয়েই কথা বললেন? আমি জানি না। প্রথমত এখানে নবীনকে আর প্রবীণকে আমি সেটাই বুঝতে পারছি না। আপনি কি কুণাল ঘোষকে প্রবীণ বলছেন না, আমাকে প্রবীণ বলছেন না, অভিষেক ব্যানার্জিকে বলছেন, আমি জানি না। কিন্তু বিষয়টার মধ্যে দেখুন, একটা দলের মধ্যে বিভিন্ন মত উঠে আসতেই পারে। কুণাল ঘোষ আমাদের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র,
অভিষেক দা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক দা যেটা বলছেন সেটা পার্টির লাইন, এটা নিয়ে তো আর কোনো দ্বিমত থাকতে পারে না। কিন্তু কুণাল দা কী বলেছেন, বা আমরা যারা এই 3-3.5 মাস ধরে আমরা যারা ফাইট করেছি, বা আমরা যারা এটার ফোরফ্রন্টে থেকে সমস্ত সোশ্যাল মিডিয়ায় যা কুৎসা হয়েছে সেটাকে আমরা যারা ফাইট করেছি, আমরা মনে করি যারা মুখ্যমন্ত্রীকে অত্যন্ত কদর্য ভাষায় যারা আক্রমণ করেছে তারা অন্তত তৃণমূলের প্রোগ্রামে ডাক পাওয়ার যোগ্য নন বলে এটা আমরা মনে করি। এবং বেশিরভাগ জায়গায় এই ধরনের এই একটা একাংশের, সমস্ত শিল্পীরা নন, এই একজন একাংশে যারা ধরুন বলেছে যে মুখ্যমন্ত্রী তাকে সরিয়ে দিতে হবে, মুখ্যমন্ত্রী দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, জুতো মারো তালে তালে, এই কথাগুলো, চটি চাটা, এই যে এইভাবে যারা আক্রমণ করেছে, যারা মুখ্যমন্ত্রীকেই প্রায় ধর্ষক বানিয়ে দিয়েছিল, তো তাদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য যে এরাই বা কোন লজ্জায় তৃণমূলের প্রোগ্রামে আসে 2 টাকার জন্য, আমি তো এটাই বুঝতে পারছি না। এবং জেনারেলি কেউ ডাকছেও না এদেরকে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কয়েকটা জায়গায় ধরুন কোনোভাবে ইভেন্ট ম্যানেজমেন্টের কোনো একটা ভুল ত্রুটির জন্য তাদের কাউকে ডাকা হয়েছে, সেগুলো কারেকশন হয়েছে, আর কিছু না। এর সাথে শিল্পী বয়কটের কোনো সম্পর্ক নেই। কিন্তু এখানে আমরা এরকম বিরোধী মতের অনেকেই থাকতে পারেন, তাদেরকে সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় সমাদরে গ্রহণ করেছেন, এটা তো আমরা দেখেইছি। প্রচুর, বাপি লাহিড়ী বলুন, বিজেপির ক্যান্ডিডেট ছিলেন, তাকে মুখ্যমন্ত্রী সর্বোচ্চ সম্মান দিয়েছেন, বা প্রত্যেকে, মানে আপনি মানে কত নাম বলবো, তো তাদেরকে কিন্তু মুখ্যমন্ত্রী সবসময় সম্মানের চোখে দেখেছেন। এবং এটা নিয়ে মুখ্যমন্ত্রী কেন স্টেটমেন্ট দেবেন, তাকেই তো আক্রমণ করা হয়েছে। আমাদের মানে আমরা কর্মী হিসেবে আমাদের ভাবাবেগের তাহলে কি রইবে? সব কিছু মুখ্যমন্ত্রী বলে দেবেন, তারপরে আমাদের এইটুকু ভাবতে হবে যে মুখ্যমন্ত্রীকে যারা কদর্য ভাষায় গালিগালাজ দিচ্ছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এটা আমাদের আবেগ, এটা আমাদের আবেগের জায়গা। এটার সাথে পার্টি লাইনের কি করে, মানে অভিষেক দা যেটা বলছেন সেটা পার্টি লাইন, যে তৃণমূল কংগ্রেস বয়কটের রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা কাউকে বয়কটের ডাক তো দিচ্ছিও না। আমরা আমাদের দলীয় প্রোগ্রামে মনে করছি তাদেরকে ডাকা উচিত নয়, তার জন্য তাদেরকে ডাকছি না, হয়ে গেল। দলে তো একদম স্পষ্টভাবে দুটি মতামত চলছে। না, দুটি মতামত নন। দলের মতামত হচ্ছে যে আমরা কোনো বয়কট কিছু করছি না, এটা কোনো বয়কট নয়। ধরুন আপনি আমাকে গালি দিয়েছেন, আপনার সাথে আমার সম্পর্ক থাকবে না, কেউ কি আমাকে এটা ডিকটেট করে দেবে না তোমাকে ওর সাথে কথা বলতেই হবে, ওকে ডাকতেই হবে, ওকে তোমার বিয়েতে খাওয়াতে হবে? এটা হতে পারে না, সেটা আমার সিদ্ধান্ত। আমি যদি একটা প্রোগ্রাম অর্গানাইজ করি, সেখানে কারা কলাকুশলীরা আসবেন সেটা সিদ্ধান্ত আমার। তো সেই সিদ্ধান্তে আমি মনে করছি যে যারা এ ধরনের আক্রমণ করেছে আমার নেত্রীকে দেখে আজকে আমার পরিচয়, তো আমার নেত্রীকে যারা এই ভাষায় আক্রমণ করেছে তাদেরকে ডাকার কোনো প্রশ্ন ওঠে না, এবং সেই জন্য কেউ ডাকছে না। এটার সাথে শিল্পী বয়কট এটার কোনো সম্পর্ক নেই। যারা এবং সেটাও একটা একাংশের শিল্পী যারা এই ভাষায় আক্রমণ করেছে, এর সাথে তাদের রাজনৈতিক পরিচিতি বা এগুলোর কোনো কিন্তু সম্পর্ক নয়। তো সেই জায়গাটা আমি মনে করি কুণালদা যেটা বলেছেন সেটা তার বক্তব্য, সেটাও তিনি একজন কর্মী হিসেবে তারও একটা আবেগ আছে, সেই জায়গা থেকে তিনি বলেছেন। অভিষেক দা দলের লাইন ক্লিয়ার করে দিয়েছেন যে তিনি বা দলনেত্রী এরকম কিছু বলছেন না, ভাবছেন না। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।